কি হলো কি বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো, মা কোথায় গেছে? আমি নিজে গিয়ে মাকে নিয়ে আসবো। কি এত রাতে মা এখনো জেগে আছে? আর মা ওদিকে কোথায় গিয়েছিল? এত রাতে তো মা কখনো তার কক্ষের বাইরে থাকে না। কি হলো কি যামিনী, তুমি না ঘুমিয়ে এখনো জেগে আছো যে? ঘুমোবে না? কি বলছো কি সেনাপতি মশাই, আমি ঘুমোবো? এই কারাগারের মধ্যে কি কখনো কারো ঘুমোতে পারে? এত নোংরা বাজে জায়গায় আমি কি করে ঘুমোবো বলতে পারো? কি হলো কি ফুলকুমারী, কি হয়েছে কি? তুমি হঠাৎ করে এভাবে মন মরা হয়ে গেলে যে? তখন তো হাসি মুখে গেলে সাধু বাবার সাথে দেখা করতে, তাহলে এভাবে মন খারাপ করে ফিরে এলে কেন? কি হলো কি গো, এখন কি তোমার হলো না? বলি সেই কখন থেকে আমি তৈরি হয়ে নিয়েছি, আর এখনো তৈরি হলে না তুমি? এই তো হয়ে এলো, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি গো। একটু একটু করে তো কতটা সময় পার করে দিলে গো, কত দেরি হয়ে গেছে। একবার কি খেয়াল করেছো, আমাদের তো মহারাজ নিমন্ত্রণ করার সময় বলে দিয়েছিল আমরা যেন সবাই খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদের দিকে পৌঁছাই। আর তোমার এখনো হলো না। ওদিকে গায়ের সবাই হয়তো রাজবাড়িতে পৌঁছে গিয়েছে, শুধু হয়তো আমরা দুজনেই বাকি আছি। এই মেয়ে মানুষদেরকে নিয়ে আর হয় না, তাদের সাজগোজ করতেই বেলা শেষ হয়ে যায়। এই শোনো, মেয়ে মানুষ বলে এত কথা শোনাবে না তো। তোমরা তো পুরুষ মানুষ, শুধু তোমাদের পোশাকটা বদলে দিলেই হয়ে গেল। আর আমাদের শাড়ি পরা থেকে শুরু করে চুল বাঁধা, একটু সাজুগুজু করা, এটুকু করতে তো একটু সময় লাগবে, তাই না? আর তাছাড়া আমরা কোথায় যাচ্ছি সেটা কি ভুলে গেলে চলবে নাকি গো? আমরা রাজবাড়িতে আমাদের রাজকন্যার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে একটু সাজুগুজু করে না গেলে কি চলে? তা আমাকে দেখতে কেমন লাগছে গো? হ্যাঁ, ভালো লাগছে গো, খুব ভালোই লাগছে। আর এখন এত দেখার সময়ও নেই। তৈরি যেহেতু হয়েই গেছো, তাহলে তাড়াতাড়ি চলো, রাজপ্রাসাদের দিকে রওনা দেই। তোমার কি মাথাটা ঠিক আছে গো? শুধু শুধু আমরা দুজনে তৈরি হয়ে খালি হাত পায়ে চলে গেলে হবে নাকি গো? আমি এভাবে তোমার সাথে শুধু শুধু যেতে পারবো না, বলে দিলুম। কেন? আমরা দুজনেই তো আছি। তো আমরা দুজনে শুধু শুধু রাজপ্রাসাদে যাব না তো আমাদের সাথে কে যাবে? আর শুনি গায়ের সবাই ইতিমধ্যে রাজপ্রাসাদে চলে গিয়েছে, তো আমরা দুজনেই তো বাকি। আরে আমি অন্য কোনো মানুষের কথা বলছি না গো, আমি বলছিলাম যে আমরা তো রাজকন্যার বিবাহের অনুষ্ঠানে যাচ্ছি। দুজনে খালি হাতে কি করে যায় বলো তো? উপহার নিয়ে যেতে হবে না গো? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এটা তো আমার মাথায় আসেনি। তাহলে এখন কি করব? আমি তো জানতাম তোমার মাথায় এসব কিছু আসবে না, আর তাই আমি বুদ্ধি করে আগে থেকে আমাদের রাজকন্যার জন্য সুন্দর এখানে উপহার প্রস্তুত করে রেখেছিলাম। তুমি এখানে দাঁড়াও, আমি এখনই সেই উপহার নিয়ে আসছি গো। আমরা দুজনে একসাথে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেব, কেমন? যাক, খুব ভালো কাজ করেছো। আমি তো কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাও, এক্ষুনি গিয়ে উপহারটা নিয়ে এসো। এ কি মহারাজ, তুমি এখনো তৈরি না হয়ে কক্ষের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছো? এদিকে কত বেলা হয়েছে, সেসব কি তোমার খেয়াল আছে? আমার তৈরি হওয়ার কথা বলছো তুমি? তুমিও তো নিজেও তৈরি হওনি। আরে আরে, আমি হলাম ছেলের মা, আমার কত কাজ আছে বলো তো। এদিকে সব কাজ গুছিয়ে রেখে তো তবে আমায় যেতে হবে, কারণ পুত্রবধূকে সাথে করে নিয়ে এসে আচার অনুষ্ঠান নিয়ম নীতি যা আছে সেগুলো তো আমাকে ফিরেই সম্পন্ন করতে হবে। তাই সেই সব কিছুটা গুছিয়ে রেখে যেতে হবে। আর বাকিটা যাওয়ার সময় তো মালিনী দিদিকে আমি বলেই যাব, সে সব কিছু সামলেও নেবে। আমিও আর কিছুক্ষণের মধ্যেই গুছিয়ে নেব। কিন্তু আমার সাথে তোমার তুলনা করলে কি চলে? তোমার তো আর সকাল থেকে তেমন কোনো কাজ ছিল না, তাহলে কেন তাড়াতাড়ি এখনো তৈরি হওনি বলো তো?
আসলে আমি ভাবছিলাম যে আর কি আমি না হয় পরে তৈরি হব। প্রীতমকে তো পোশাক দিয়ে এসেছি, ও কি নিজে নিজে তৈরি হতে পারবে কি না সেটাও তো বুঝতে পারছি না। আমি বরং যাই, গিয়ে দেখি ও যদি প্রস্তুত না হয় তাহলে ওকে প্রস্তুত করে দিয়ে এসে আমি প্রস্তুত হয়ে নেব। আর তাছাড়া আমরা পুরুষ মানুষ, আমাদের প্রস্তুত হতে খুব বেশি একটা সময় লাগে না। তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও কেমন? না হলে কিন্তু আমাদের যেতে দেরি হয়ে যাবে। আমার প্রস্তুত হতে আর কিসের দেরি হবে? আমার তো বয়স হয়েছে, ছেলের মা হয়েছি, এখন আবার শাশুড়ি হতে চলেছি। এখন আর নতুন করে প্রস্তুত হওয়ার কি আছে? আমিও শুধু পোশাকটা পরিবর্তন করব, এছাড়া আর কি। আর তাছাড়া প্রীতমের কক্ষে তোমাকে যেতে হবে না, আমি খবর নিয়ে নিয়েছি। ওই ইতিমধ্যে নাকি প্রস্তুত হয়ে গিয়েছে। এখন তুমি আমি প্রস্তুত হলে আমরা রওনা দিতে পারবো। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। প্রীতম যদি নিজে নিজে প্রস্তুত হয়ে নেয় তাহলে তো আর কথাই নেই। তাহলে আমি এক কাজ করি, আমি প্রস্তুত হয়ে বরং প্রীতমকে সাথে করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি এখানেই প্রস্তুত হয়ে নাও, আমি বরং যাই মালিনী দিদিকে বাকি কাজগুলো বুঝিয়ে দিয়েই চলে আসব। তাহলে রাজপ্রাসাদে ফিরে আর আমাকে কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়তে হবে না। সব কিছু গোছানো থাকলে তখন সব নিয়ম কানুন আমি অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করে ফেলতে পারবো। আর হ্যাঁ, তোমার পোশাক সঠিক জায়গায় রাখা আছে, সেখান থেকে নিয়ে পোশাকটা পরে নিও কেমন? ঠিক আছে, তুমি ভেবো না, তুমি যাও, আমি খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিচ্ছি। এই মিনা, দেখেছিস কি বিশাল রাজপ্রাসাদ? এই রাজপ্রাসাদটা দেখে আমার চোখখানা জড়িয়ে যাচ্ছে। জানিস, আমি এর আগে কখনো কোনো দিনও এত বড় রাজপ্রাসাদ দেখিনি। শুনেছিলাম আমাদের রাজ্যের রাজপ্রাসাদ নাকি অনেক বড়, কিন্তু এত বড় আর এত সুন্দর হবে এটা তো কখনোই আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে। তুই স্বপ্নেও ভাবতে পারিসনি? আর আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে আমরা মনে হয় সত্যি সত্যি এই রাজপ্রাসাদে আসিনি, মনে হয় আমরা স্বপ্নেই রাজপ্রাসাদে এসেছি রে। আরে না না, আমরা স্বপ্নের রাজপ্রাসাদে আসিনি রে। আমরা যে রাজপ্রাসাদে এসেছি বিশেষ অতিথি হয়ে। আর শুধু তাই নয়, এই রূপনগর রাজ্যের রাজকন্যা চাঁদনির বিশেষ অতিথি হিসেবে আমরা এখানে এসেছি। আমার যে কি ভীষণ ভালো লাগছে তা তোকে বলে বোঝাতে পারবো না রে। আমারও ভীষণ ভালো লাগছে, কিন্তু আমরা এখানে শুধু শুধু কেন দাঁড়িয়ে আছি? চল না, আমরা এক্ষুনি আগে গিয়ে চাঁদনির সাথে দেখা করে আসি। কতদিন চাঁদনির সাথে দেখা করা হয়নি বলতো? আমরা বরং চাঁদনির কাছে যাই। তুই ঠিকই বলেছিস, আমরা আগে গিয়ে চাঁদনির সাথে দেখা করে আসি, তারপর রাজপ্রাসাদের পুরোটা ঘুরে ঘুরে দেখবো কেমন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু চাঁদনির কাছে যাবো যে কিভাবে যাবো বলতো? এই রাজপ্রাসাদটা তো বিশাল বড় রাজপ্রাসাদ, নিশ্চয় অনেকগুলো কক্ষ আছে। কোন কক্ষে চাঁদনি থাকে সেটাও তো আমরা জানি না, তাই না? আর তাছাড়া আমরা চাইলেও তো যে কোনো কক্ষে ঢুকেও যেতে পারবো না, কারণ আমি শুনেছি রাজপ্রাসাদে নাকি কারো কক্ষে অনুমতি ছাড়া যাওয়াটা নাকি অপরাধ, বুঝলি তো? তাহলে কি করবি? এখানেই দাঁড়িয়ে থাকবি? আমরা কি করে তাহলে এখানে চাঁদনির সাথে দেখা করব? কি করে দেখা করবি সেটা আমি বলছি। আমি তোদের দুজনকে নিজে চাঁদনির কাছে নিয়ে যাব। এ কি কাকিমা, তুমি? যাক, ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। কেমন আছো কাকিমা? আমি ভীষণ ভালো আছি, তোরাও নিশ্চয় অনেক ভালো আছিস। বেশ বড় হয়ে গেছিস তো দেখছি। তাই নাকি? সত্যি বলছো কাকিমা? জানো, গ্রামের সবাই বলে আমি নাকি আর বড় হব না, কিন্তু তুমি যেহেতু বলেছো যে আমি বড় হয়ে গেছি, তাহলে আমি আরো বড় হব। যাই হোক কাকিমা, আমাদের দুজনকে একটু চাঁদনির সাথে দেখা করিয়ে দাও না। চাঁদনির সাথে দেখা করার জন্য আমাদের দুজনের মনটা একেবারে ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, চাঁদনিও তোদের দেখার জন্য চটপট করছে। চল, তোদেরকে সাথে নিয়ে আমি চাঁদনির কক্ষে যাচ্ছি।
আজ এই রাজপ্রাসাদে শুভ বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের সবাই সহ রাজপ্রাসাদে সবাই কত খুশি। ইতিমধ্যে তো কত অতিথিরাও চলে এসেছে রাজপ্রাসাদে, বিয়ের বাজনা বাজতে শুরু করেছে। এতক্ষণে নিশ্চয় চাঁদনিকেও কোণে রূপে সাজানো হয়ে গেছে, আর আমার জন্য তো পোশাকও পাঠানো হয়েছে। যেন আমি এই পোশাক পরিধান করে নেই, কিন্তু কেন জানি না এই পোশাকটা পরতে ইচ্ছেই করছে না আমার। কিন্তু তারপরও আজ বিয়ের দিন, আমাকে তো সবার সামনেই নতুন পোশাক পরে যেতে হবে। যাই হোক, আমার আগের কথা ভেবে মন খারাপ করলে চলবে না। যা হবার তা তো হয়ে গেছে, আমি তো আর কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না। তাই এই পোশাকটা আমি খুশি মনে পরে নেই, আর এই খুশি মনেই এই চাঁদনির বিবাহটাকে উপভোগ করি। আর চাঁদনির জীবনের কত বড় একটা খুশির দিন, আনন্দের দিন। ও নিশ্চয়ই ভীষণ খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পাবে। আর প্রত্যেকটা মেয়ের স্বপ্নই তো নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া, কিন্তু আমার জীবনে তো আর সেটা হবে না। যাই হোক, নিজের জীবনে না পাওয়াগুলো না পাওয়াই থেকে যাক। আর সেসব কিছু বা আমি আজ নাই ভাবলাম। আজ আমি চাঁদনির বিবাহের দিনে না হয় একটু খুশিই থাকলাম। তাতে যদি সবার মন ভালো থাকে, তাহলে আমি শুধু শুধু কেন কষ্ট পাবো? না না, আর কষ্ট পাবো না আমি। আমি সব কষ্টকে বিদায় জানিয়ে এখন থেকে হাসি মুখে থাকবো, নিজে ভালো থাকার চেষ্টা করব। আর আমি কখনো আর কারো কোনো ক্ষতির কারণ হতে চাই না, কারণ আমি বুঝতে পেরে গেছি কারো ক্ষতির কারণ হলে পাপ হয়, আর একদিন না একদিন সেই পাপের শাস্তি পেতেই হয়। আমি চাই না কোনো পাপ করে নিজেকে বাবা মায়ের জায়গায় বসাতে। আমি তাই নিজেকে পরিবর্তন করতে চাই। যাই হোক, এত কথা না বাড়িয়ে আমি এই পোশাকটা পরে গিয়ে চাঁদনির সাথে একটু দেখা করে আসি। নিশ্চয়ই চাঁদনিকে দেখতে আজ ভীষণ মিষ্টি লাগছে। আর লাগবে নাই বা কেন, চাঁদনি তো এমনিতেই ভীষণ অপরূপ দেখতে, কনের সাজে তাকে আরো বেশি মিষ্টি লাগবে। অবশেষে এত অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত দিন উপস্থিত হয়েছে। আর চাঁদনির সাথে আমার বিবাহ। আমি চিরকালের মতো আমার চাঁদনিকে আমার করে পাবো, আর কোনো বাধাই থাকবে না আমাদের দুজনের এক হওয়ার মধ্যে। আর আমি তো বর বেশে প্রস্তুত হয়েছি, আর আমার চাঁদনিও নিশ্চয় এতক্ষণে বধূবেশে প্রস্তুত হয়ে গেছে। আমি নিশ্চিত আজ আমার চাঁদনিকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার মন বলছে এক্ষুনি আমি চাঁদনির কাছে ছুটে যাই। তবে হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা রওনা দেব, আর খুব তাড়াতাড়ি চাঁদনির কাছেও পৌঁছে যাব। ওকে দেখতেও পারবো। শুধু তাই নয়, ওকে চিরকালের মতো আমার সাথে করে আমি নিয়ে আসতে পারবো। আর আমাদের অপেক্ষা করতে হবে না আর সামান্য কিছুটা মুহূর্ত, তারপরে আমরা দুজনে এক হয়ে যাব। আমি জানি তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে আছো। আমি আসছি চাঁদনি, আমি আসছি, তোমাকে নিতে আসছি। এই তো আমার রাজকুমার প্রীতম দেখছিস খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করে ফেলেছে। বাহ, তোমাকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে বাবা। সত্যি বলছেন বাবা? আমাকে দেখতে সুন্দর লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। আর তাছাড়া আমার ছেলেকে দেখতে কি কম সুন্দর নাকি? এমনিতে আমার রাজপুত্র এত সুন্দর, তারপরে এমন সুন্দর একটা পোশাক পরাতে তাকে আরও বেশি সুন্দর লাগছে। ভালোই হয়েছে একা একা নিজে নিজে প্রস্তুত হয়ে পড়েছ। আমি তো ভেবেছিলাম তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে না, আমাকে হাত লাগাতে হবে। না না বাবা, তোমার রাজকুমার এখন বড় হয়েছে, সে এখন সব কাজ নিজে হাতেই করতে পারে। আর এই পোশাক পরা এটা তো সামান্য ব্যাপার। আর তাছাড়া আমি তো আর কন্যা নই যে আমাকে সাজতে কাউকে সাহায্য করতে হবে। আমি নিজে নিজে প্রস্তুত হয়ে নিয়েছি। আর তাছাড়া তোমাকেও দেখছি তুমি প্রস্তুত হয়ে গেছো, তোমাকেও ভীষণ সুন্দর লাগছে বাবা। কিন্তু মা কি প্রস্তুত হয়েছে, নাকি মায়ের এখনো সময় লাগবে? না না, তোমার মাও পরিপূর্ণভাবে প্রস্তুত। আমি দেখতে এলাম তোমার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিনা। তাহলে আমরা সবাই যেহেতু এখন প্রস্তুত হয়ে গেছি, তাহলে শুধু শুধু আর দেরি কেন করছো? চলো বাবা, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। রূপনগর রাজ্যের পথটা তো অনেকটা দূর, তাই না? বাবা, আমার ছেলের দেখছি একেবারেই তর সইছে না। ঠিক আছে ঠিক আছে, তোমার মা ওদিকে প্রস্তুত হয়ে আছে, চলো তাহলে আমরা এক্ষুনি রওনা দিয়ে দেই। বাহ,
আমার মেয়েটাকে কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে বিধাতা যেন সমস্ত রূপ আমার মেয়ের মধ্যে ঢেলে দিয়েছে। মা, কোণে সাজে তোকে একেবারে অপ্সরার মতো দেখাচ্ছে। আমি তো আমার নিজের চোখেই ফেরাতে পারছি না, তোর যেন নজর না লাগে মা। সত্যি বলছো মা? আমাকে দেখতে ভালো লাগছে। জানো মা, আজ তুমি আমাকে নিজের হাতে সাজিয়েছো দেখেই তো আমাকে আজ হয়তো দেখতে এত সুন্দর লাগছে। কে বলেছে আমি তোকে সাজিয়েছি দেখে তোকে এত সুন্দর লাগছে? তুই তো এমনিতেই অনেক সুন্দর, অনেক মিষ্টি দেখতে, তাই তো তোকে সাজিয়েছি দেখে আরো বেশি সুন্দর লাগছে মা। যার মা এমন মিষ্টি দেখতে, তার কন্যা কি মিষ্টি দেখতে না হয়ে পারে মা? তুমি সুন্দর, তাই আমিও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এই বয়সে আর সুন্দর কোথায়। যাই হোক, এখন এসব বাদ দে তো, তোকে সাজানো শেষ হয়ে গেছে। এখন আমি যাই, গিয়ে দেখি তোর বাবা ওদিকে কতটুকু প্রস্তুত হয়েছে। সে তো সকাল থেকেই অতিথি আপ্যায়ন করতে করতে নিজে ব্যস্ত হয়ে গিয়েছে, প্রস্তুত হওয়ার সময়ও পায়নি। আর তাছাড়া ওদিকে হয়তো বরযাত্রীরাও রওনা দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি রূপনগর রাজ্যে তারা পৌঁছেও যাবে। আমি যাই, গিয়ে তোর বাবাকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলি। মা, শুধু বাবা প্রস্তুত হলে হবে নাকি? সাথে তো তোমাকেও প্রস্তুত হতে হবে মা। তুমিও প্রস্তুত হয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। আর হ্যাঁ, তুই এই কক্ষের মধ্যেই থাক মা, আপাতত এই কক্ষ থেকে বের হওয়ার দরকার নেই। আমি যাই, সোনালীকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। এই কথা বলে ফুলকুমারী সেখান থেকে চলে যায়। আমাকে আর পাঠাতে হবে না, আমি নিজেই চলে এসেছি চাঁদনি। আর শুধু আমি নয়, এই দেখ আমার সাথে আরো কে কে এসেছে। চাঁদনি দেখতে পায় তার মায়ের সাথে ভোম্বল এবং মিনা দুজনেই রয়েছে। আর তাদের দুজনকে দেখে চাঁদনি তো ভীষণ খুশি হয়। এ কি, মিনা, ভোম্বল, তোরা তোরা দুজনে এসেছিস? তোদের দুজনকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে না, সেটা তোদেরকে বলে বোঝাতে পারবো না। কতটা দিন পর তোদেরকে দেখলাম। তোরা কেমন আছিস রে? চাঁদনি, আমরা ভীষণ ভালো আছি রে। আর আমরাও তোকে দেখার জন্য অস্থির হয়েছিলাম, অবশেষে তোকে দেখতে পেলাম। তোকে এতটা দিন পর দেখে আমাদের ভীষণ ভালো লাগছে রে চাঁদনি। চাঁদনি, তোকে কি সুন্দর দেখতে লাগছে রে, একেবারেই সেনাই যাচ্ছে না তোকে। তোকে দেখে মনে হচ্ছে না তুই আমাদের সেই চাঁদনি, তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো অপ্সরাদের রাজকন্যা রে। দেখবি আর কিছুক্ষণ পর তোর বর এসে তোকে দেখে মাথা ঘুরে পড়ে যাবে রে। তাই নাকি? ভোম্বল, তুই পারিস ওরে। আমার বর যদি মাথা ঘুরে পড়ে যায়, তুই তাকে ধরে নিতে পারবি না? চাঁদনি সহ সবাই ভীষণ খুশি। হাসি আর আনন্দে মুখরিত পরিবেশে আজকের পর্বটি সম্পন্ন হলো। আগামী পর্বে চাঁদনি এবং রাজকুমার প্রীতমের বিবাহ দেখতে অবশ্যই তোমরা চোখ রাখো আমাদের ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থেকো। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।